সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাব হোসেন কিশোরগঞ্জ 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে আজকে সম্পূরক বাজেটের উপরে আলোচনা করার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী অত্যন্ত চমৎকার একটি বাজেট মহান সংসদে উপস্থাপন করেছেন, পাশাপাশি তিনি একটা সম্পূরক বাজেট উপস্থাপন করেছেন। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে সম্পূরক বাজেট আমাদের এই সংসদে উপস্থাপন করা হয় এবং এই সম্পূরক বাজেটের উপরে সংসদ সদস্যবৃন্দ আলোচনা করার রেওয়াজ আছে। সেই রেওয়াজ অনুযায়ী সম্পূরক বাজেটে আছে আলোচনা সভা। আজকে আমি এই সম্পূরক বাজেটের বক্তৃতার প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই এবং স্মরণ করি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুর শাহাদত বরণকারী পরিবারের সদস্যবৃন্দকে আমি স্মরণ করি জাতীয় চার নেতার প্রতি, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সম্ভ্রমহারা বোনদের প্রতি, এবং যারা সময়ে সময়ে দেশ এবং জাতির জন্য আত্মহতি দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট ঘাটতি বাজেট, সম্পূরক বাজেট ঘাটতি, এই ঘাটতি বাজেটের এই টাকাগুলো আমাদেরকে সরকার তহবিল থেকে পরিশোধ করতে হবে, অথবা কোন ঋণ করে দেশি বা বিদেশি কোনো ঋণের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে হবে। আমি আজকের এই মহান সংসদে যা কথা বলতে চাই যে এই সরকারের তহবিল ছাড়াও কিন্তু এই ঘাটতি পূরণ করার সুযোগ আছে। অতীতে আমি বলছি এই কথা, আজকে এই কথা বলবো। আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের আভ্যন্তরীণ ট্যাক্স আদায় করার যে আইন কানুনগুলো আছে, এইগুলাকে যদি সক্রিয় করা যায়, এইখানে যদি কাজ করা যায়, তাইলে এই প্রতি বছরই যে ঘাটতি বাজেট, এই ঘাটতি বাজেট সরকার সেই তহবিল থেকে খরচ না করে বা কোনো বিদেশি কোনো ব্যাংক থেকে লোন করার সুযোগ না রেখেও কিন্তু এই বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই যে অতীতে আমাদের এই ট্যাক্স আদায়ের জন্য ট্যাক্স সেটেলমেন্ট কমিশন ছিল। এই ট্যাক্স সেটেলমেন্ট কমিশন অত্যন্ত কার্যকরী একটা প্রতিষ্ঠান ছিল, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার খুব সহজে যে ডিসপিউটেড ট্যাক্সগুলো আদায় করা, ডিসপিউট শেষ করে আদায় করা সম্ভব হইত। কিন্তু সেই ট্যাক্স সেটেলমেন্ট কমিশন আমাদের সাবেক বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের সময়ে তিনি কি কারণে এই ট্যাক্স সেটেলমেন্ট কমিশনকে বাতিল করে তিনি করলেন ন্যায়পাল, এবং এই ন্যায়পাল নিয়োগ করলেন কাকে? যিনি ওনার পছন্দের ব্যক্তি, সাবেক এনবিআর এর চেয়ারম্যান, সাবেক সচিব আমাদের খায়রুজ্জামান সাহেবকে। উনি 5 বছর এই ন্যায়পাল চালালেন। 5 বছরে একটি টাকাও আদায় করা সম্ভব হয় নাই, এবং শত শত হাজার হাজার কোটি টাকা এই ন্যায়পালের মাধ্যমে খরচ করা হয়েছে। এটা শুধু ওনার একটা ব্যক্তিগত সম্পর্কের কারণে ওনাকে ন্যায়পাল করলেন এবং কোনো কাজ করা হয় নাই। পরবর্তী সময়ে এই ট্যাক্স আদায়কারী সংস্থাটার নাম দিল এডিআর। এখনো কিন্তু এডিআর চালু আছে, কিন্তু সত্যি কথা বলতে এডিআর একটা ডাল নাই, তলোয়ার নাই, নিদিরাম সর্দারের মতন বসে আছে। এদের ফেসিলিটি যারা আছে এদেরকে কোনো এই দেওয়া হয়নি, আইনগতভাবে তাদের কোনো সুযোগ দেওয়া হয়নি, তাদের ক্ষমতা দেওয়া হয়নি। তারা শুধু বসে আছে, শুধু সরকার এবং ট্যাক্স পেয়ার্স যারা ট্যাক্স দিবে, দুই পক্ষকে শুধু একত্র করার জন্য এই পর্যন্ত তাদের ক্ষমতা আছে, এর বাইরে তাদের কোনো ক্ষমতা নাই।
তো এই ধরনের একটা প্রতিষ্ঠান রেখে সরকারের হাজার হাজার কোটি টাকা বছরে খরচ করার কোনো মানে আছে মনে করি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমি চাই যে মাননীয় অর্থমন্ত্রী এটা নাই, ওনাকে বলবো যে এই এডিআরকে বাতিল করে সাবেক যে ট্যাক্স সেটেলমেন্ট কমিশন ছিল এই জন্য একটা কমিশন করলে দেশ উপকৃত হবে এবং সম্পূরক বাজেটের এই ঘাটতি বাজেটের সম্পূর্ণ টাকা আপনার সরকারের তহবিল থেকে না নিয়েও আপনার এই যে অনাদায়ী ট্যাক্স সেই ট্যাক্সের মাধ্যমে আদায় করা সম্ভব। মাননীয় স্পিকার, আজকে এই অনাদায়ী ট্যাক্স নিয়ে আরো কথা বলতে হবে যে আজকে আপনারা জানেন যে এখানে হাইকোর্টে আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা পড়ে রয়েছে, এই টাকাকে আদায়ের কোনো সুযোগ নাই। এখানে যারা এখানে কাজ করেন প্রয়োজনীয় কোর্ট নাই, প্রয়োজনীয় যেখানে যে সরকারি উকিল নাই, এগুলা খুবই খারাপ অবস্থা। দয়া করিয়া আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী নাই, ওনাকেও আমি অনুরোধ করবো যে আপনি অনতি বিলম্বে এই ট্যাক্স আদায় করার যে হ্যান্ডসগুলো আছে এইগুলাকে আপনি একটু শক্ত করেন এবং এগুলাকে বাতিল করে এগুলো পরিবর্তন করেন, নাইলে আপনার এই ট্যাক্স আদায় হবে না। প্রতি বছর ট্যাক্স এই যে অনাদায়ী ট্যাক্স বাড়বে, হাজার হাজার কোটি টাকা বাড়বে, এগুলাকে আদায় করা অত্যন্ত জরুরি এবং এই সম্পূরক বাজেটকে সহযোগিতা করা অত্যন্ত কার্যকর হবে। মাননীয় স্পিকার, আজকে আমি অনেক কথাই বলার আছে, ট্যাক্স বিভাগ নিয়ে বহুবার বলছি। আপনারা আজকে দেশের যে ডলার সংকটের কথা কিছুদিন আগে সংসদে বলছি, ডলার সংকট একমাত্র যারা এই মানি লন্ডারিং এর কারণে ডলার সংকট হয়। মানি লন্ডারিং যারা করে তারা গোপন চোরাই রাস্তায় দেশের হাজার হাজার কোটি টাকা এইগুলা দিয়ে ডলার ক্রয় করে ডলার বিদেশে পাচার করে। এই পাচার বন্ধ করার জন্য, এই মানি লন্ডারিং দূর করার জন্য একমাত্র আমি বারবার বলছি যে অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের সুযোগ না দিলে এই মানি লন্ডারিং কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। আজকে অনেকবার বলছি আপনার এগুলো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় নাই। অবশেষে আজকে এই বাজেটের মধ্যে আনা হয়েছে যে অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের সুযোগ দিচ্ছেন মাত্র 15% ট্যাক্স দেয়া। আজকে এটির বিরুদ্ধে আলোচনা সমালোচনা চলছে যে কালো টাকাকে সাদা করা হবে। আসলে একটা ভুল তথ্য বারবার বলা হয়। আমরা কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য আমরা এই বাজেটে বলি না, এবং যেটা করা হয়েছে এটি কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য। এটা হইলো যে অপ্রদর্শিত আয়কে, বৈধ অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে 15%। এটা সরকারের এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজও যথেষ্ট পরিমাণ টাকা প্রদর্শন হয় বলে আমি মনে করি না। আমি মনে করি এটাকে আরো অনেক কমানোর সুযোগ আছে। এটা যদি আপনি 5% করেন সরকারের কিন্তু কোনো ক্ষতি নাই। এই টাকা, প্রচুর টাকা বাংলাদেশের মানুষের হাতে, যদি যত কম করবেন পার্সেন্টেজ, তাইলে বিপুল পরিমাণ ট্যাক্স অনাদায়ী টাকা আপনার প্রকাশ হবে এবং দেশের অর্থনীতিতে বিনিয়োগের সহায়ক হবে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি অনুরোধ করব যে এই যে ট্যাক্সের রেট যারা 15%, এটা যথেষ্ট অনেক বেশি। এই টাকায় অনেকে এগুলো প্রকাশ করবে না, এটা কমাইতে হবে। এই কারণে কমাইতে হবে যে আজকে অপ্রদর্শিত, বৈধ অপ্রদর্শিত কিভাবে হয় এটা আমি এর আগে বলছি, আজকেও মনে করেন আমি 10 কোটি টাকা এটা আমার প্রপার্টি সেল করব। সেল করে যখন আমি এগ্রিমেন্ট করব, বানানামা করব, কিন্তু আমি যখন রেজিস্ট্রি করতে যাব তখন দেখা যাবে মোজা ভ্যালুর কারণে আমাকে এটা অনলি 1 কোটি টাকা আমাকে রেজিস্ট্রি করতে হবে, এর বেশি রেজিস্ট্রি করতে পারবো না। সুতরাং আমি 1 কোটি টাকা যখন রেজিস্ট্রি করব তখন রেজিস্ট্রেশন ফিজ নির্ধারণ করা হয়েছে। এখন এখানে ট্যাক্স দিব 6%, আগে 2.5% ছিল, এখন করে 6%। তা আমি যদি এখানে 6% ট্যাক্স দেয়া আমি 1 কোটি টাকাকে আমি হোয়াইট করি বা আমার বৈধভাবে প্রকাশ করি, তাহলে আমার ব্যালেন্স যে 9 কোটি টাকা, সেই টাকাটা আমাকে প্রদর্শন করার জন্য 15% ট্যাক্স কেন দিতে হবে? এখানে আমি যদি 1 কোটি টাকার জন্য আমি 6%, আমি ব্যালেন্স 9 কোটির জন্য 5% করলে আমার অসুবিধা কোথায় নেই? 15% কেন করবো? 15% করলে আমার এই অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ কিন্তু সীমিত থাকবে। সেই জন্য আমি আজকের এই আমাদের সম্পূরক বাজেটের মধ্যেই আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, বা যারা এখানে এই বিষয় নিয়ে আপনারা ভাবেন, আমি অনুরোধ করব এটাকে কমাইতে হবে। তাইলে আপনার অপ্রদর্শিত আয়কে প্রদর্শন বেশি হবে এবং রাষ্ট্রের ব্যাংকে টাকা জমা ট্যাক্স আসবে, মানুষ বৈধ টাকাকে প্রদর্শনের সুযোগ পাবে এবং দেশে বিনিয়োগের সুযোগ বাড়বে। মানে স্পিকার, আমি
আরো বলবো যে আজকে এই শুধু টাকা না, ক্যাশ টাকা না, অনেকভাবে মানুষের সুযোগ দেওয়া যায় টাকা প্রকাশ করার। আপনি ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য আগে ছিল আপনার এই প্রথা ছিল, আমাদের সরকারের সময় ছিল 96-এ ছিল। আমি বলবো এটাকে আবার পুনঃপ্রবর্তন করার, যে নতুন ইন্ডাস্ট্রি করার জন্য আপনাকে ল্যান্ড, বিল্ডিং অ্যান্ড মেশিনারিজকে এটা জিজ্ঞাসাবাদ করার কোনো দরকার পড়ে না। ওনলি হোয়াইট মানি যারা টাকা দ্বারা দেখাবেন, সেই টাকা কেমন এক্সপ্লেন করতে হবে, তাইলে ইন্ডাস্ট্রি পরিমাণ অনেক বাড়বে এবং দেশের বেকার সমস্যা দূর হবে, মানুষ মানে চাকরি করতে পারবে। সুতরাং আমি মনে করি আমাদের এই ইন্ডাস্ট্রির দ্বারা কিন্তু এই বিষয়টা আনতে হবে, তাইলে যে এই সকল বিষয় যদি আনা হয় তাইলে অনেক ইন্ডাস্ট্রি হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই অর্থনীতিতে আরো সমস্যা অনেক আছে, যেগুলা এই ট্যাক্সকে এতদিন পর্যন্ত একটা অর্ডিন্যান্সের মাধ্যমে পরিচালিত হয়েছে। এইবার এটাকে ট্যাক্স আইনকে আপনার আইনে পরিণত করা হয়েছে খুব শীঘ্রই। মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, তিনি অনেক কষ্ট করে আপনার এই বিভাগকে একটা আইনের আওতায় আসছেন। কিন্তু আজকে আমি আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করব। আমি আপনার মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় আইনমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করব, তিনি হয়তো একটু ব্যস্ত আছেন। আজকে আপনারা জানেন যে যেখানে অ্যাক্ট ছিল, এটা একটা অ্যাক্টের মাধ্যমে পরিচালিত হয়েছে। আজকে যেহেতু আইন করা হয়েছে, মাননীয় আইনমন্ত্রী, আজকে এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে। এটাকে আজকে আমি মনে করি আইনে পরিণত হয়েছে, এটাকে আইন মন্ত্রণালয়ের অধীনে আনতে হবে। আজকে আইনমন্ত্রীর যদি আইন মন্ত্রণালয়ের অধীনে আনা হয়, তাইলে এটা সঠিক ট্যাক্স আদায়ের সঠিক নির্ধারণ হবে এবং ট্যাক্স আদায় হবে। আজকে যারা ট্যাক্স ইম্পোজ করে তারাই এবার যায় আমরা ট্রাইব্যুনাল বা বিভিন্ন জায়গায় যায় তারা বসিয়া যারা ট্যাক্স নির্ধারণ করে তাদেরই আরেক সদস্য একই সম র্যাঙ্কের তারা যায় ট্যাক্সের এই কোর্টে বসে। এখানে কোনো বিচার বিভাগের লোক নাই। আমরা বহুবার বলছি যে ট্রাইব্যুনাল দিয়ে অন্তত এটাকে আইন মন্ত্রণালয়ের অধীনে আনা হোক এবং এখানে একটা বিচারিক একটা ব্যবস্থা থাকুক। এখানে কোনো ব্যবস্থা বিচারিক ব্যবস্থা নাই। এক কমিশনার আপনার ট্যাক্স নির্ধারণ করে দিবে, আবার পরবর্তী সময় দেখা গেছে উনি হয়তো আবার ট্রাইব্যুনালে বসবে অথবা তার আরেক ভাই বসবে। এগুলা খুবই দুঃখজনক যে এইভাবে ট্যাক্স আদায় হয় না এবং এর সঠিক বিচার হয় না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না ট্যাক্স বিভাগে। সুতরাং আমি বলবো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, আপনার দয়া করিয়া এই ইনকাম ট্যাক্সের যে ট্রাইব্যুনালকে আমরা আইন মন্ত্রণালয়ের অধীনে আনার জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিনয়ের সহিত অনুরোধ করব যে আপনি আইন মন্ত্রণালয়ের অধীনে এটা আনবেন, তাইলে এনে সুষ্ঠু আইন প্রয়োগ হবে এবং ট্যাক্স আদায় হবে। পাশাপাশি আরেকটা কথা মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলবো যে এই ট্যাক্স বিভাগ অবহেলিত, যারা ট্যাক্স আদায় করে তাদের কোনো বসার জায়গা নাই, যারা এখানে আইনজীবী তাদের বসার জায়গা নাই। এটা আপনি নিজেও বলছেন যে সকল আইনজীবীদেরকে বার এন্ড বেঞ্চকে আপনি বসার সুযোগ দিবেন। আমি আজকের এই হাউসে মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাকে বিনয়ের সহিত অনুরোধ করবো, এই সারা বাংলাদেশে আইনজীবীদের ট্যাক্স প্র্যাকটিস করেন ট্যাক্স এন্ড কোম্পানি ম্যাটার, আর তাদের পক্ষে আমি অনুরোধ করব আপনার এই তাদের বসার জন্য বার এন্ড বেঞ্চের পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করবেন। আমাদের আপনারা জানেন যে গত 2 বছর যাবত এটা অনেক আন্দোলন চলছে। আজকে এই যে নতুন রাজস্ব ভবন তৈরি হয়েছে, এক জায়গায় রাজস্ব ভবন, আইনজীবীদের বসার সংক্ষিপ্ত জায়গা অন্য জায়গায় আছে। আমি আপনাকে অনুরোধ করব যে কোনোভাবেই হোক আমাদের এখানে জায়গার ব্যবস্থা করবেন এবং দয়া করে আমাদের বার এন্ড বেঞ্চকে একসাথে বসার একটা ব্যবস্থা আমরা করে দিবেন। মাননীয় স্পিকার, আমি এই ট্যাক্স বিভাগের আরো কিছু অনিয়ম না, আমি চাই যে এই সরকার যেহেতু স্মার্ট দেশ গঠন করে স্মার্ট ট্যাক্স বিভাগ গঠন করার কথা, কিন্তু এটা তো হইতেছে না, অনেক ঝামেলা আছে। এগুলা আইনমন্ত্রী মহোদয়কে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আজকে অর্থমন্ত্রীর সাথে আইন মন্ত্রণালয়ের সমন্বয় থাকলে এই ট্যাক্স বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এই দেশের জন্য অনেক অবদান রাখতে পারবে। সেই জন্য আমি এগুলার পরিবর্তনের অনুরোধ রাখবো। মাননীয় স্পিকার, আজকে এই আমি আরো কিছু বলতে চাই, আমার এলাকারও কিছু কথা বলতে দয়া করে আমাকে একটু সময় দিবেন। আমার পাঁচ মিনিট অর্থনৈতিক অঞ্চল আপনার স্থাপন করা হবে। আমি মনে করি
অর্থনৈতিক অঞ্চল স্থাপন করলে আমাদের বেকার সমস্যা দূর হবে। আমার এলাকায় পর্যাপ্ত জায়গা আছে, চর এলাকা আছে, এখানে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার সুযোগ আছে। আমি শিল্পমন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো আমাকে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, যখনই বক্তৃতা দেই আমার এলাকার রাস্তাঘাটের কথা বলি, কারণ আমরা তো কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ 2 সংসদ সদস্য, আমি এই টুক পার হইলি, আমাদের এই রাজেন্দ্রপুর পার হইলি আমার এলাকা, এখানে আমরা খুব কাছে থেকেও আমরা কিন্তু রাস্তাঘাটে পর্যাপ্ত সুযোগ নাই, আমাদের বাতির নিচে অন্ধকার। এরপর আমি সবসময় আপনার দৃষ্টি আকর্ষণ করি, যেহেতু আপনি মানে আপনার শ্বশুরবাড়ি আমার এলাকায়, আপনি ইচ্ছা করলে মাননীয় স্পিকার আমাকে একটু সমর্থন করতে পারেন, একটু সাপোর্ট দিতে পারেন যাতে এই রাস্তাটা হয়। তাহলে আপনিও কম যান, কিন্তু যখন মাঝে মাঝে যাবেন এবং আমার অবসর জীবনে আপনি এই রাস্তাটা ভালো হলে, 4 লেন হইলে রাজেন্দ্রপুর থেকে কিশোরগঞ্জের সংযোগ ব্যবস্থা 4 লেন হয়, তাইলে আপনারা কিন্তু অনেক আরামসে যাইতে পারবেন, আসা যাওয়া করতে পারবেন। সেই জন্য আমি আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো। মাননীয় স্পিকার, আমরা জানি যে অতীতে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে স্ট্রিট লাইট দেওয়া হইতো এবং এগুলাকে দিয়ে অন্ধকার দূর করা হয়েছিল। আজকে এই স্ট্রিট লাইট দেওয়ার এটা কেন বন্ধ হইল, কি অজ্ঞাত কারণে আমি জানি না। আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে আমি আবার স্ট্রিট লাইট যেভাবে পর্যাপ্ত স্ট্রিট লাইট দেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো। মাননীয় স্পিকার, আজকে অনেকেই বলছে, আমিও বলবো যে বিদ্যুতের জন্য আমাদের একসময় হাহাকার ছিল, বিদ্যুৎ দিতে পারতাম না। আজকে বিদ্যুৎ দেওয়া হয়েছে, সকালে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু বিদ্যুৎ নাই। তাহলে এই সংযোগ দেওয়া, আমরা এত কষ্ট করে এই সংযোগ দেওয়া লাভ কি হইল? আজকে কিন্তু বহু এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নাই। বিদ্যুৎ বিভাগের যারা আছে তাদেরকে বললে তারা কোনো জবাব দিতে পারে না, অনেক জায়গায় দিয়ে তারাও অসহায়। এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন ওনাকে আমি বলবো যে শুধু এখানে সংসদে কথায় বললে হবে না, আপনার কাজে এই বিদ্যুৎ সংযোগ আছে তাদের বিদ্যুৎ দিতে হবে, এটা আমার দাবি। মাননীয় স্পিকার, আমাদের আরেকটি কথা বলতে চাই, এই যে বিদ্যুৎ মানে ব্যাটারি চালিত আজকে যে ইজি বাইক, এই ইজি বাইকের কিন্তু কোনো ধরনের আইনগত কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো প্রকার রেজিস্ট্রেশন নাই। এইগুলা বিভিন্ন চুরি হইতেছে, বিভিন্ন অপরাধ হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, এদের কোনো পাওয়ার মতো সুযোগই নাই। এটাকে আমার মনে হয় যে রেজিস্ট্রেশন আওতায় আনা তো কোনো কঠিন কাজ না। এইটাও মনে হয় যে এই যে আমাদের যোগাযোগ মন্ত্রী আমাদের যিনি আছেন, এটাকে যে কোনো উপায় এটাকে রেজিস্ট্রেশন আওতায় আনতে হবে। আর এই যে ব্যাটারি চালিত এই বিদ্যুতের সারা বাংলাদেশে সিংহভাগ কিন্তু খরচ হয়ে যায় ব্যাটারি চালিত এই ইয়ার জন্য, ইজি বাইকের জন্য। ওইটা দরকার আছে, কিন্তু এটাকে আপনি এই রেজিস্ট্রেশন আওতায় আনতে হবে এবং এদেরকে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা যায় কিনা। বিদ্যুৎ দিয়ে চালাইলে আপনি এই বিদ্যুতের সমস্যা দূর করা যায় বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার, আমার এলাকার ঢাকার খুব কাছে আমার এখানে অনেক শিল্প ইন্ডাস্ট্রি হইতে পারে উঁচু এলাকায়। এই অল্প রাস্তা যদি একটু বড় হয়ে যায়, 4 লেন হয়, তাইলে আমার এলাকায় অনেক বিদ্যুৎ স্থাপিত হবে, ইন্ডাস্ট্রি স্থাপিত হবে এবং এই ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য একটা এখানে গ্যাস লাইনের দরকার। গ্যাস লাইন খুব কাছে আমাদের, উপর দিয়ে কিন্তু গ্যাস লাইন আছে। এখানে শুধু খালি অনুমতি দিলে কিন্তু আমরা গ্যাসের সংযোগ দিতে পারি। গ্যাসের সংযোগ দিলে আমার এলাকা ইন্ডাস্ট্রিতে পরিপূর্ণ হয়ে যাবে এবং অনেক বেকার সমস্যা দূর হবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার এলাকায় গ্যাস সংযোগ, বিদ্যুৎ রেগুলার হওয়া এবং যে রাস্তা ঘাট যেগুলা বাকি আছে সেগুলা জরুরি ভিত্তিতে হওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রী মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় হাউজে আছেন, আপনার মাধ্যমে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করব। আমার নির্বাচিত 2টি পৌরসভা, এই পৌরসভা অত্যন্ত অবহেলিত এলাকাকে পৌরসভা ঘোষণা করা হয়েছে। এখন পৌরসভা উন্নয়নের কোনো কাজ নাই, শুধু এটা মানে গ্রাম এবং পৌরসভা কোনো পার্থক্য নাই। আমি আপনার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। সবাই সংসদে আলাপে ব্যস্ত, যার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারতেছি না, সরি। আমি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো যে আমার এলাকার পৌরসভাগুলোকে বিভিন্ন প্রজেক্টের আওতায় এনে আমাদের এই পৌরসভাকে উন্নত করার জন্য। আর একটা কথা আমি বলবো মাননীয় স্পিকার, আমাদের এমপিদের জন্য আগে 20 কোটি টাকা ছিল, 5 বছর 25 কোটি করা হয়েছে। এইটা খুবই একটা কার্যকরী একটা প্রকল্প।
এই প্রকল্পে যদি টাকা বাড়ানো হয় এমন কোনো ক্ষতির কোনো কারণ নাই। এটার জন্য 25 কোটির পরিবর্তে আমি আজকে হাউসে আপনার মাধ্যমে আমি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এটাকে 25 কোটি টাকার পরিবর্তে এটাকে 50 কোটি টাকা এই 5 বছর করার জন্য আমার মনে হয় সকল সংসদ সদস্যবৃন্দ এটাকে সাপোর্ট। শেষ করবেন মাননীয় সদস্য, 1 মিনিট শেষ করুন। মাননীয় স্পিকার, আমি নির্দেশ বক্তব্য শেষ করব। আমি যে কথা বলতে চাই যে এই টাকাগুলা প্রজেক্টের মাধ্যমে অনেক কাজ করা যায় না। আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট থাকে এই কমিটমেন্টগুলো পুরা করার এলাকার উন্নয়নের জন্য এই সংসদ সদস্যের যে 25 কোটি টাকা এটাকে বাড়িয়ে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আমি করতে পারি নাই, আকর্ষণ করতে পারি নাই। তবু আমি আপনার মাধ্যমে আবার বলবো যে এই 25 কোটি টাকাকে 5 বছরে 50 কোটি টাকা করলে স্থানীয় যে সংসদ সদস্যবৃন্দ অনেক কাজ করতে পারবে এবং মানুষের জন্য এটা সুযোগ হবে। তাই আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই সম্পূরক বাজেটটা আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।